নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরের দ্বিতীয় বিষয়বস্তু আলোচনা শুরু করব। প্রথম দিন আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে ভারতবর্ষে প্রথম যে সাম্রাজ্য হয়েছিল, মানে সূত্রপাত হয়েছিল সাম্রাজ্যের, সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের মাধ্যমে। এবং সেই মৌর্য সাম্রাজ্যের সূত্রপাত কে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আমি আগের দিন সেই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে সার্চ করে নিও। আজকে আমি বলবো তোমাদের মৌর্য শাসন ব্যবস্থা কেমন ছিল, মানে ভারতবর্ষের প্রথম যে সাম্রাজ্য গড়ে ওঠে ভারতীয় উপমহাদেশে বলবো, তো সেখানে সেই সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কেমন ছিল, এটাই আজকে আমার আলোচ্য বিষয়বস্তু। মানে মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, এটাই আজকে আমি ডিসকাস করব। তো মৌর্য শাসন ব্যবস্থা এটা বলতে গেলে আমাদের বলতে হয় যে এই শাসন ব্যবস্থা ছিল প্রাচীন ভারতে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুসংগঠিত শাসন ব্যবস্থা। মানে এনসিয়েন্ট ইন্ডিয়ার একটা খুবই ইম্পর্টেন্ট এবং ওয়েল অর্গানাইজড অ্যাডমিনিস্ট্রেশন ছিল এই মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারলাম? এই মৌর্য শাসন ব্যবস্থা চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে শুরু হয়েছিল, তোমাদের আগের দিন তা বলেছিলাম আমি। এবং যখন সম্রাট অশোক রাজত্ব করেন তখন কিন্তু এই শাসন ব্যবস্থা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। সম্রাট অশোকের বিষয়ে আমি এখনো আলোচনা করিনি, এর পরের ভিডিওতে আলোচনা করব। তো সেই সম্রাট অশোকের সময় এই শাসন ব্যবস্থা কিন্তু অনেক উন্নতি করেছিল আর কি। মানে অশোকের মানে মৌর্য এম্পায়ার বা মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে স্টার্ট হয়েছিল। এবং যখন এম্পায়ার অশোক যখন রাজত্ব করেন তখন কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা প্রোগ্রেস অ্যাচিভ করেছিল। এবার এই যে শাসন ব্যবস্থা এটা কিন্তু একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল। মানে এই শাসন ব্যবস্থা হলো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, মানে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, এই মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে সম্রাট ছিল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। যিনি রাজা বা সম্রাট ছিলেন তিনি কিন্তু সব থেকে বেশি ক্ষমতাবান ছিলেন, মানে সুপ্রিম পাওয়ার তার কাছেই ছিল। আর বিচার ব্যবস্থা সেখানেও কিন্তু সম্রাটই সবার থেকে প্রধান ছিলেন। জুডিশিয়াল সিস্টেমেও কিন্তু এই সম্রাটই কিন্তু হেড ছিলেন। এবার এই সম্রাটের পরে আর কি ছিল? রাজ কর্মচারী, তাদেরকে বলা হতো অমাত্য। তাদের কি বলা হতো? অমাত্য। এরা অনেকটা মন্ত্রীদের মতো ছিল, এখনকার সময় যেমন মন্ত্রী সেই রকম, মানে মিনিস্টার বা কাউন্সিলর এরকম বলা যেতে পারে। এই অমাত্য, এই অমাত্যদের পরামর্শ মেনে কিন্তু সম্রাটরা চলতেন, মানে সম্রাটরা এই অমাত্যদের অ্যাডভাইস মেনে চলতেন। এবং এছাড়াও কিন্তু মৌর্য শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ ছিল, মানে ক্যাবিনেট ছিল, কিন্তু সেই মন্ত্রী পরিষদের কথা অনুযায়ী চলতে কিন্তু সম্রাটরা বাধ্য ছিলেন না। মানে তারা যে তাদের কথা অনুযায়ী চলবেন এরকম জরুরি ব্যাপার ছিল না, অ্যাডভাইসটা যে মেনে চলবেন, কিন্তু অমাত্যদের পরামর্শ অনুযায়ী কিন্তু মৌর্য সম্রাটরা চলতেন। এবার এই অমাত্যদের এদের কিন্তু পদের আবার তিন রকমের পদের ভাগ ছিল, মানে ডিফারেন্ট 3 টাইপস অফ ডিফারেন্স ছিল আর কি এদের পোস্ট গুলোতে। এই অমাত্যদের যে পোস্ট ছিল, আবার সেই যে পদের ভাগ ছিল সেখানে তাদের বেতনটাও কিন্তু আলাদা আলাদা রকমের হতো। একই রকম সবাই বেতন পেতেন না, স্যালারি কিন্তু সবাই একই রকম পেতেন না, এটা অমাত্যদের ছিল। আবার সম্রাট অশোক যখন রাজত্ব করেন তখন কিন্তু আবার অমাত্যদের কথা জানা যায়নি, মানে তখন মানে অমাত্যরা তখন ছিলেন না। তখন সেই সময় সম্রাট অশোককে সাহায্য করতেন কারা? তিনি হলেন মহামাত্র। তখন ছিলেন মহামাত্ররা, মানে যত সব থেকে উঁচু যে পদগুলো সম্রাট অশোকের সময়, যত হাই পোস্ট অফিসিয়াল পোস্টগুলো ছিল সেগুলো কিন্তু এই মহামাত্ররাই পেতেন। এদেরও কিন্তু পদের ভাগ ছিল, বিভিন্ন রকম পদ ভাগ করা ছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তখনকার সময় মৌর্য শাসন ব্যবস্থায় অশোকের সময় তখন কিন্তু মেয়েরাও কিন্তু এই মহামাত্র হিসাবে দায়িত্ব পেত। এটা কিন্তু খুব বড় ব্যাপার, এটা কিন্তু সম্রাট অশোকের সময় ছিল। আচ্ছা, এই যে মৌর্য শাসন ব্যবস্থা বা মৌর্য সাম্রাজ্য, মৌর্য এম্পায়ার, এটা কিন্তু বিশাল বড় ছিল। সেটা তোমাদের আগের দিনই বলেছি যে চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল বড় সাম্রাজ্য বিস্তার করেছিল, তারপর অশোকও অনেকটা করে। তো এই যে সাম্রাজ্য এত বড় ছিল, একে মানে সঠিকভাবে পরিচালনা করার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে ভাগ করে দিয়েছিল, প্রভিন্সে ডিভাইড করে দিয়েছিল।
এবং সেই প্রদেশগুলোর আবার কতগুলো জেলাতে ভাগে ছিল, ডিস্ট্রিক্ট ডিভাইড করে দিয়েছিল। আর এই জেলার প্রশাসনকে বলা হতো আহার। কি বলা হতো? আহার। মানে ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন তাকে বলা হতো আহার। এটা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। তো এইভাবে কিন্তু সাম্রাজ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়ে মৌর্য সম্রাটরা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তাহলে কি হতো? সুবিধা হতো। একসঙ্গে এক জায়গায় মানে একজন সম্রাট এত বড় জায়গাকে কিভাবে শাসন করবে, তার জন্য এরকম ভাবে ভাগ করে বিভিন্ন কর্মচারী নিযুক্ত করে করে সাম্রাজ্য পরিচালনা করতেন। আর এই যে মৌর্য শাসন ব্যবস্থায় সেনাবাহিনী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটা আমি আগের দিনও বলেছি যে সেনাবাহিনী কিন্তু খুবই এক বিশাল সেনাবাহিনী ছিল। কি ছিল? বিশাল একটা শক্তিশালী সেনাবাহিনী ছিল। তা না হলে তো আর সাম্রাজ্য বিস্তার করতে পারবে না সেনাবাহিনী যদি শক্তিশালী না হয়। আর এই সেনাবাহিনীর মধ্যে মানে আর্মি ফোর্স ছিল, বিশাল হিউজ একটা আর্মি ফোর্স ছিল মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে। আর এই সেনাবাহিনীর মধ্যে রথ, ঘোড়া, হাতি, নৌকা সবকিছুর মাধ্যমে কিন্তু সেনারা যুদ্ধ করতো। এটাও আমি আগের দিন বলেছি তোমাদের। রথ মানে তোমরা চ্যারিয়ট বলতে পারো, ঘোড়া, হাতি, নৌকা মানে জলের মধ্যে বোটে করে করেও কিন্তু যুদ্ধ করতো তখনকার সময়। সে সময় কিন্তু এই প্রথাটা চালু ছিল যে জলপথে বা নৌকার মাধ্যমে, যেমন এখনকার সময় সাবমেরিন, ডুবোজাহাজ জলের ভেতরে সমুদ্রের ভেতরে ডুবে ডুবে যুদ্ধ করা হয়, ঠিক সেই রকম আগেকার সময়ও কিন্তু নৌকাতে করে জলপথে যুদ্ধ করতো মৌর্য সাম্রাজ্যের সম্রাটরা। সেনাবাহিনী কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। আর মৌর্য সাম্রাজ্যে অর্থনীতি এটা ছিল পুরোপুরি কৃষি নির্ভর, মানে পুরোপুরি এগ্রিকালচারাল বেস ছিল এখানকার ইকোনমিক সিস্টেম। তার ফলে কি ছিল? ল্যান্ড রেভিনিউ সিস্টেম মানে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। ভূমি রাজস্ব ব্যবস্থা মানে ভূমি রাজস্বই ছিল এখানকার মেন আয়ের উৎস, সম্রাটের আয়ের প্রধান উৎস। মানে সোর্স অফ ইনকাম কিন্তু এই ল্যান্ড রেভিনিউর মাধ্যমে কিন্তু সম্রাটরা পেতেন। এবং চাষিরা তাদের ফসলের 1/6 মানে 1/6 ফসলের 1/6 কিন্তু এই রাজস্ব হিসাবে সম্রাটকে দিত চাষিরা, মানে রেভিনিউ হিসাবে দিত সম্রাটকে 1/6। এবং এই মৌর্য সাম্রাজ্যে কিন্তু বলি আর ভাগ এই দু ধরনের কিন্তু ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। ভূমি রাজস্ব মানে কর চালু ছিল আর কি। এটাও কিন্তু আগের দিন আমি বলেছিলাম তোমাদের যে বলি এবং ভাগ এই দু ধরনের কিন্তু কর বা ট্যাক্স সে সময় চালু ছিল। এছাড়া কারিগর যাদেরকে মেকানিক বলা হয়, তারপরে ব্যবসায়ী, বিজনেসম্যান, বণিক মানে মার্চেন্ট, এদের সবার কাছ থেকে কিন্তু মৌর্য প্রশাসন কর আদায় করত। মানে মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এরা কিন্তু ট্যাক্স কালেক্ট করতো এদের কাছ থেকে। এরাও কিন্তু কর থেকে ছাড় পেত না। মানে তখনকার সময় থেকে কিন্তু এই করের প্রথাটা চালু হয়ে গেছিল। এটা ছিল তখনকার রাজস্ব ব্যবস্থা বা রেভিনিউ সিস্টেম। এবারে বলবো এখানকার গুপ্তচর ব্যবস্থা। মানে মৌর্য সাম্রাজ্যেই কিন্তু ভারতে প্রথম গুপ্তচর ব্যবস্থা চালু হয়েছিল, স্পাই সিস্টেম স্টার্ট হয়েছিল। আসলে মৌর্য সাম্রাজ্য তো বিশাল বড় ছিল। এবার সেই সাম্রাজ্যকে পরিচালনা করা এবং সাম্রাজ্যের আভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা, তার জন্য সম্রাটরা কি করেছিলেন? গুপ্তচরদের নিয়োগ করেছিলেন। মানে বিশাল মৌরিয়ান এম্পায়ার, যে হিউজ এম্পায়ার, এটাকে ঠিক মতো অর্গানাইজ করার জন্য এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল যাতে সেফটি বা সিকিউরিটি সেটাকে ঠিকঠাক মানে কনফার্ম করার জন্য কিন্তু স্পাইদেরকে অ্যাপয়েন্ট করতে এই মৌর্য এম্পায়াররা। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম তোমাদের? এই জন্যই কিন্তু গুপ্তচরদের নিয়োগ করতেন, যাতে সাম্রাজ্যের ভেতরের এবং বাইরের দুদিকেই যেন কোনো বাইরে থেকে শত্রু না আসতে পারে, ভেতরেও যাতে কোনো শত্রু সম্রাটের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে না পারে, এগুলো দেখার দরকার, মানে দেখার জন্যই কিন্তু গুপ্তচরদের নিয়োগ করতেন এই সম্রাটরা। আর এই গুপ্তচররা কি করতো? যত বিদেশি বা কোনো অচেনা সন্দেহজনক লোক তাদের সম্পর্কে খবর কিন্তু তাদের সবাইকে নজরে রাখতো কিন্তু এই গুপ্তচরেরা। মানে কোনো ফরেনার যদি আসতো সাম্রাজ্যে বা কোনো সাসপিসিয়াস স্ট্রেঞ্জার, কোনো একটা অচেনা সন্দেহজনক লোক, সাসপিসিয়াস স্ট্রেঞ্জার, এদেরকে দেখলে কিন্তু এই স্পাইরা ওয়াচে রাখতো। এমনকি রাজ কর্মচারী বা রাজপুত্র তারাও কিন্তু গুপ্তচরদের নজরের বাইরে যেতেন না। মানে রয়্যাল এমপ্লয়ি যারা ছিলেন, মানে এই যে অমাত্যরা ছিলেন তাদের ক্ষেত্রে, এবং যারা প্রিন্স ছিলেন, মানে ধরো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, এবার বিন্দুসারের সময়ও কিন্তু বিন্দুসারকেও কিন্তু নজরে রাখতেন স্পাইরা আর কি। এরকম ব্যাপার, কোন যুবরাজও কিন্তু কখনো এই নজরের বাইরে যেতে পারতেন না। গুপ্তচরদের কিন্তু এতটাই ক্ষমতা ছিল। আর এই গুপ্তচরেরা কি করতো? সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে
খবর সংগ্রহ করে সম্রাটকে দিতেন, বিভিন্ন জায়গায় নিউজ কালেক্ট করতো, দিয়ে সেটাকে সম্রাটের কাছে পৌঁছে দিতেন। এই কারণে কিন্তু সম্রাটরা গুপ্তচরদের নিয়োগ করেছিলেন যাতে বিশাল সাম্রাজ্যকে সুগঠিতভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, বাইরে থেকে কেউ যাতে আক্রমণ করতে না পারে। বোঝাতে পারলাম? কেন গুপ্তচর নিয়োগ করেছিলেন এটা তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে মৌর্য সাম্রাজ্যে বা মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করেন। তো এই হলো মৌর্য সাম্রাজ্য, যা তোমাদের বললাম। এর থেকে বুঝতে পারছো যে ভারতবর্ষে একটা প্রথম যে সাম্রাজ্য গড়ে উঠেছে সেটা কতটা মানে সুসংগঠিত, কতটা শক্তিশালী। তার জন্যই কিন্তু অনেক দিন এরা কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল, অনেক বড় সাম্রাজ্য বিস্তার করেছিল এবং অনেক দিন এরা শাসন করেছিল। এই হলো মৌর্য সাম্রাজ্য বা মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। এটা তোমাদের 5 নাম্বারের প্রশ্ন আসে কিন্তু। তার জন্য আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে মৌর্য শাসন ব্যবস্থাটা কি কি তার মধ্যে বিষয়বস্তু ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের দিন আমি এই মৌর্য সাম্রাজ্যেরই সব থেকে উল্লেখযোগ্য সম্রাট অশোকের কথা আলোচনা করব। কিন্তু আজকে এই বিষয়বস্তু আলোচনার সঙ্গে আমার আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই আমার কিন্তু পঞ্চম অধ্যায়ও আলোচনা শেষ হয়ে গেছে এবং তারও কিন্তু প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। তাই তোমরা কিন্তু যারা যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আর যারা তোমরা দেখছো, হ্যাঁ অনেকেই দেখছো, আমার খুব ভালো লাগে, তোমরা এর দ্বারা উপকৃত হচ্ছ এটা ভেবে। তাই যারা যারা দেখছো তারা তোমরা কিন্তু শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের, তাহলে ইতিহাস বিষয়টা সবার মাঝখানে কিন্তু অনেক সহজ হয়, সেই আতঙ্ক সেই ভয়টা কেটে যায় যে ইতিহাস মানে ভয়ের বিষয়। এটাই আমার মূল উদ্দেশ্য, যে ইতিহাসটা তোমাদের কাছে ভালোবাসার জায়গা হোক। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।